প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের স্বপন স্যার তোমাদেরকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স কটেজে এবং আমার ফেসবুক পেজ স্বপন স্যার অন ফিজিক্স ক্লাস। আমি আজকে তোমাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা ক্লাস 9-এর মোলের ধারণা। অনেকে রিকোয়েস্ট করেছো এই ভিডিওটা করার জন্য, সেই জন্য আমি চেষ্টা করেছি তোমাদের জন্য একটা মোলের ধারণা দেবার। কিভাবে আমরা সিস্টেমেটিক্যালি এই মোল সম্পর্কে ধারণাটা পেলাম, এটাই কিন্তু এখানকার আলোচনার বিষয়, যাতে করে খুব সহজে তোমাদের এই মোল সম্পর্কে একটা ধারণা তৈরি হয়। তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি এবং তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের যে সমস্যাগুলো সেগুলো অবশ্যই খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। আচ্ছা, আমরা শুরু করছি মোলের ধারণা সম্পর্কে। দেখো, মোলের ধারণা আলোচনা করতে গেলে আমাদের একটু ব্যাকগ্রাউন্ডটা একটু জানা দরকার, একটু কিছু ইতিহাস যেটা থেকে এই ধারণাটা আসলে এলো। আমরা প্রথমেই যেটা আলোচনা করব, যার কথা মনে করব, সেটা হচ্ছে ডাল্টনের পরমাণুবাদ। ডাল্টনের পরমাণুবাদ, এই ডাল্টনের পরমাণুবাদ, এটা আমরা পরমাণু সম্পর্কে যে ভিডিওগুলো করেছি তার মধ্যে আমরা প্রথমে একটু আলোচনা করেছিলাম। ডাল্টনের পরমাণুবাদ থেকে আমরা একটা জিনিস যেটা এখানে বলতে পারি, যে যদি কোনো রাসায়নিক বিক্রিয়া হয়, বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে মোট পরমাণু সংখ্যা কিন্তু ধ্রুবক থাকবে, অর্থাৎ পরমাণুকে ভাঙা যায় না। এটা ছিল ডাল্টনের পরমাণুবাদের প্রতিপাদ্য বিষয়। এর পাশাপাশি আমরা আরেকটা ধারণা দেখব, এটা হচ্ছে ডাল্টনের পরমাণুবাদ। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। গেলুসাকের গ্যাস আয়তন সূত্র কি বলছে? গেলুসাকের গ্যাস আয়তন সূত্র, গেলুসাকের গ্যাস আয়তন সূত্র বলছে, ধরো আমরা যদি একটা রাসায়নিক বিক্রিয়া লিখি, রাসায়নিক বিক্রিয়াটা ধরো আমরা লিখলাম 2 আয়তন হাইড্রোজেন এবং 1 আয়তন অক্সিজেন, এটা বিক্রিয়া করে 2 আয়তন জল তৈরি করলো। তাহলে এখানে যারা বিক্রিয়ক, হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়ক এবং জল এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। আমরা যদি এদের আয়তনের কথা চিন্তা করি, তাহলে এর আয়তন হচ্ছে 2, এর আয়তন হচ্ছে 1:2, এর আয়তন 2, তার মানে 2:1:2। এটা একটা সরল অনুপাত। আমরা আরেকটা এক্সাম্পল যদি দেখি, ধরো 3 আয়তন হাইড্রোজেন, তার সাথে বিক্রিয়া করলো 1 আয়তন নাইট্রোজেন, বিক্রিয়া করে যেটা তৈরি হলো সেটা হচ্ছে 2 আয়তন অ্যামোনিয়া। এখানে তাহলে হাইড্রোজেনের আয়তন 3, নাইট্রোজেনের আয়তন 1 আর অ্যামোনিয়ার আয়তন 2, তার মানে 3:1:2। এই যে দুটো বিক্রিয়ার কথা লেখা হলো, এই দুটো বিক্রিয়া থেকে আমরা দেখতে পেলাম যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ তারা যদি গ্যাসীয় হয়, তাহলে তাদের আয়তনের একটা সরল অনুপাত বজায় থাকে। এইটা কিন্তু গেলুসাকের গ্যাস আয়তন সূত্র থেকে পাওয়া গেল। তার মানে লক্ষ্য করো, প্রথম সূত্র থেকে মানে ডাল্টনের পরমাণুবাদ থেকে আমরা জানতে পারলাম কোনো রাসায়নিক বিক্রিয়ার আগে এবং পরে পরমাণুর সংখ্যাটা নির্দিষ্ট থাকে। আর গেলুসাক বললেন যে কোনো বিক্রিয়ার আগে এবং পরে যে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলো, তাদের আয়তনের মধ্যে একটা সরল সম্পর্ক বজায় থাকে। তার মানে এই দুটো বিষয় চিন্তা করে বিজ্ঞানী বার্জেলিয়াস তিনি এই
পরমাণুর সংখ্যা এবং আয়তন এদের মধ্যে একটা রিলেশন তিনি নিয়ে আসার চেষ্টা করলেন। বার্জেলিয়াস কি বললেন? বার্জেলিয়াসের প্রকল্পে বার্জেলিয়াস বললেন, ধরো আমরা যদি এই রকম তিনটে পাত্র নিই, ধরো এই একটা পাত্র, এই পাত্রের মধ্যে হাইড্রোজেন গ্যাস আছে, আমি এইরকম আরেকটা পাত্র নিলাম, এটার মধ্যে অক্সিজেন গ্যাস আছে, এবং এখানে এরকম আরেকটা পাত্র নিলাম, এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড আছে। ধরো সবগুলো পাত্রের আয়তন হচ্ছে 1 লিটার করে, সবার আয়তন, তার মানে এক্ষেত্রে সবার আয়তন হচ্ছে 1 লিটার। এবং এই তিনটে যে গ্যাস তাদের উষ্ণতা মনে করো 30 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ 76 সেন্টিমিটার অফ মার্কারি, 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে এরা সবাই রয়েছে। বার্জেলিয়াস বললেন, যদি এইটার মধ্যে ধরো আমি ধরে নিচ্ছি 10⁻12 এত সংখ্যক পরমাণু আছে, তাহলে এর মধ্যেও 10⁻12 এত সংখ্যক পরমাণু থাকবে, এর মধ্যেও 10⁻12 সংখ্যক পরমাণু থাকবে। অর্থাৎ যদি একই উষ্ণতা এবং একই চাপে আমরা একই আয়তনের গ্যাসীয় পদার্থ নিই, তাহলে তাদের মধ্যে প্রত্যেকের পরমাণুর সংখ্যা সমান থাকবে। তাহলে তিনি কি বললেন এটাকে সূত্র আকারে? আমরা এই জায়গাতে এটাকে লিখছি, বললেন সম উষ্ণতা ও সমচাপে সম আয়তন যে কোনো গ্যাসে সমান সংখ্যক পরমাণু বর্তমান, সমান সংখ্যক পরমাণু বর্তমান। এখানে কিন্তু এই জায়গাটা খেয়াল করতে হবে। বললেন সম উষ্ণতা সমচাপে সম আয়তন যে কোনো গ্যাসে সমান সংখ্যক পরমাণু বর্তমান। এবার এখানে একটা জিনিস খেয়াল করবে, এই যে আমরা এখানে কার্বন ডাইঅক্সাইড নিয়েছি, যখন বার্জেলিয়াসের প্রকল্পের এই প্রকল্পটা আর কি দেওয়া হলো, সেই সময়ে কিন্তু মনে করা হতো কার্বন ডাইঅক্সাইডের মধ্যেও পরমাণু আছে। যৌগিক যে গ্যাসীয় পদার্থ তাদের মধ্যেও পরমাণু থাকে, তাদের যৌগিক পরমাণু, আর মৌলিক যে গ্যাসীয় পদার্থ বা মৌলিক যে পদার্থ তাদের পরমাণুগুলোকে মৌলিক পরমাণু। এই কনসেপ্টটা কিন্তু সেই সময় প্রচলিত ছিল। যাই হোক, আমরা এই তিনটে ধারণা পেলাম। এবার দেখা গেল বিজ্ঞানীরা যখন এই ধারণাগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করলেন, তখন দেখা গেল এই তিনটে ধারণা, ডাল্টনের পরমাণুবাদ, গেলুসাকের গ্যাসায়তন সূত্র, বার্জেলিয়াসের প্রকল্প, এই তিনটে জিনিসকে একসাথে সঠিক বলে কখনোই ধরা যাচ্ছে না। মানে আমরা যদি প্রথম দুটোকে সঠিক ধরি তাহলে শেষেরটা ভুল প্রমাণিত হয়, আমরা যদি 2 নম্বর আর 3 নম্বরকে সঠিক ধরি তাহলে 1 নম্বর ভুল প্রমাণিত হয়। একইভাবে 1 এবং 3 যদি সঠিক হয় তাহলে 2 নম্বর ভুল প্রমাণিত হয়। এই সমস্যাটা কিন্তু তখন বিজ্ঞানীদের কাছে একটা বড় সমস্যা হিসাবে দেখা দিল। মানে তিনটে এই সূত্রকে বা এই ধারণাকে আমরা একসঙ্গে সঠিক বলতে পারছিলাম না, প্রমাণ করতেই পারছিলাম না। এই সমস্যাটাকে সমাধান করবার জন্য যে বিজ্ঞানী আগিয়ে এলেন তিনি হচ্ছেন আমেদিও আভোগাড্রো, যাকে আমরা আভোগাড্রো হিসাবেই চিনি। আমেদিও আভোগাড্রো। আভোগাড্রো কি বললেন? আভোগাড্রো বললেন, আমরা যেটা ভাবছি যে পদার্থের ক্ষুদ্রতম অবস্থা হচ্ছে পরমাণু, এটা মানে সম্পূর্ণভাবে সত্যি নয়। পদার্থের ক্ষুদ্রতম দুটো অবস্থা সম্ভব। একটা অবস্থাকে বলা হচ্ছে অণু, আরেকটা অবস্থাকে বলা হচ্ছে পরমাণু। অর্থাৎ
বার্জেলিয়াস যে কথাটা বলেছিলেন পরমাণু, আভোগাড্রো বললেন যে না, আসলে সম উষ্ণতা এবং সমচাপে সম আয়তন যে কোনো গ্যাসে সমান সংখ্যক পরমাণু নয়, সমান সংখ্যক অণু বর্তমান থাকবে, এবং তখন এই প্রকল্পটাকে বলা হলো আভোগাড্রোর প্রকল্প। এটা হচ্ছে আভোগাড্রোর প্রকল্প। যদিও এখন এই প্রকল্পটাকে আমরা সূত্র আকারে ধরি, এটাকে আভোগাড্রোর সূত্র বলা হয়। তাহলে দেখো, আমরা কিন্তু এতদিন পর্যন্ত পরমাণু সম্পর্কে জানতাম, অণু সম্পর্কে আমাদের কোনো ধারণা কিন্তু ছিল না। আভোগাড্রো হচ্ছেন প্রথম বিজ্ঞানী যিনি এই অণু সম্পর্কে কিন্তু প্রথম ধারণা দিলেন। সেই জন্য আমরা যদি ডাল্টনকে বলি পরমাণুবাদের জনক, তাহলে আভোগাড্রোকে কিন্তু আমরা বলবো অণুবাদের জনক। অর্থাৎ আভোগাড্রোর ধারণা থেকে আমরা অণু সম্পর্কে ধারণা পেলাম। এবং এক্ষেত্রে কিন্তু খেয়াল করো, ডাল্টনের পরমাণুবাদ, বার্জেলিয়াসের প্রকল্প এবং আভোগাড্রোর প্রকল্প, এই তিনটে কিন্তু একসঙ্গে সঠিক বলে আমরা প্রমাণ করতে পারি। আগের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা কিন্তু অণুর ধারণা দেওয়াতে এটা সংশোধিত করা গেল, অর্থাৎ সেই ধারণা থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারলাম। এবার এই আভোগাড্রোর প্রকল্প থেকে আমরা কতগুলো বিষয় জানতে পারি, এবং সেই জায়গা থেকেই কিন্তু আমরা মোলের ধারণা সম্পর্কে জানতে পারবো। আমরা সেই ধারণায় আসব, তার আগে আমাদের কয়েকটা সংজ্ঞা এখানে জানতে হবে, যেখান থেকে আমরা এই মোল সম্পর্কে ওই ধারণায় পৌঁছাতে পারবো। আমরা যে সংজ্ঞাগুলো দেখব বলেছিলাম, তার মধ্যে প্রথমেই দেখব পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর, যাকে বলা হচ্ছে অ্যাটমিক ওয়েট। এখানে কিন্তু খেয়াল করতে হবে, অ্যাটমিক ওয়েট আর ওয়েট অফ অ্যান অ্যাটম, দুটোর ভিতর কিন্তু পার্থক্য আছে। কিন্তু এখানে দেখো, আমরা যখন দেখলাম যে পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু এবং অণু, আমরা এখানে পরমাণুটা কতটা ভারী এইটা জানতে চাইছি। দেখা গেছে পরমাণু এত বেশি হালকা, যেটাকে কিন্তু আমরা সঠিক ভর তার নির্ণয় করে বা সেই কনসেপ্টটা নিয়ে আসতে আমরা পারি না। সেই জন্য আমরা কি করছি, এখানে একটা কম্পারেটিভ স্টাডির কথা আমরা বলছি। কীরকম? আমরা বলছি, ধরো কোনো একটা পরমাণু, সেই একটা পরমাণুর ভর, যে কোনো একটা পরমাণু, তাহলে একটা পরমাণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর, একটি হাইড্রোজেন পরমাণুর ভর। এখানে একটা জিনিস খেয়াল করো, যে আমরা হাইড্রোজেনটা সবচাইতে হালকা পরমাণু, সেই জন্য হাইড্রোজেনের সাপেক্ষে কিন্তু এই জায়গায় আলোচনাটা করছি। তাহলে এখানে আমরা কি বলছি, দেখো, কোনো একটা হাইড্রোজেন পরমাণুর তুলনায় ওই পদার্থের একটা পরমাণু যত গুণ ভারী, তাকে আমরা বলবো ওই পদার্থটার পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর। যেমন আমি যদি কার্বনের কথা চিন্তা করি, কার্বনের পারমাণবিক গুরুত্ব হবে কিন্তু 12 কার্বনের ক্ষেত্রে। তার মানে একটা কার্বনের পরমাণু, এটা হচ্ছে হাইড্রোজেনের পরমাণুর তুলনায় 12 গুণ ভারী। হাইড্রোজেনকে দিয়ে এইভাবে মেজার করবার ক্ষেত্রে কিছু সমস্যা আছে, সেই সমস্যাটা যাতে আমরা ওভারকাম করতে পারি, সেই জন্য আমরা হাইড্রোজেনের পরিবর্তে কার্বনের সাপেক্ষে ওই পদার্থের পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব নির্ণয় করে থাকি। দেখো, কার্বনের সাপেক্ষে যদি পারমাণবিক গুরুত্ব আমরা নির্ণয় করি, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? আমরা এইটাকে লিখতে পারি একটি পরমাণুর ভর বাই একটি কার্বন 12 পরমাণুর ভরের 1/12 অংশ। তার মানে
কার্বন পরমাণু, কার্বন 12 যে আইসোটোপ, সেই আইসোটোপটার একটা পরমাণুর যা ভর তার 1/12 ভর দিয়ে আমরা এটাকে ভাগ করছি। তাহলে এইভাবে করে আমি যদি ক্যালকুলেট করি তাহলে প্রত্যেকটা পদার্থের কিন্তু পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব আমরা জানতে পারি। এবং এই হিসাব করলে পরে অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব 16, নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব 14, এইভাবে করে আমরা বিভিন্ন পরমাণুর পারমাণবিক গুরুত্বগুলো পেতে পারি। আমরা যদি যেমন কার্বনের পারমাণবিক গুরুত্ব বলেছিলাম 12, আমি যদি এটাকে 12 গ্রামে প্রকাশ করি তাহলে তাকে বলা হবে গ্রাম পারমাণবিক গুরুত্ব। যেমন কার্বনের গ্রাম পারমাণবিক গুরুত্ব হচ্ছে 12 গ্রাম। একইভাবে আমরা যদি পারমাণবিক গুরুত্বের পরিবর্তে আমরা আণবিক গুরুত্ব নিয়ে আলোচনা করি, কীরকম আণবিক গুরুত্ব নিয়ে আমি কি করব, আমরা এখানে লিখছি ধরো আণবিক গুরুত্ব, এটা হচ্ছে আণবিক গুরুত্ব, এটাকে বলা হবে মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট, এখানে কিন্তু একটা অণুর ভর আর নিচে কিন্তু থাকবে একটি হাইড্রোজেন পরমাণুর ভর। এই জায়গাটায় যেন আমরা গুলিয়ে না ফেলি। এখানে একটি অণুর ভর, নিচে কিন্তু থাকবে কার্বন 12 পরমাণুর ভরের 1/12। তার মানে আমরা আণবিক গুরুত্ব নির্ণয় করি আর পারমাণবিক গুরুত্ব নির্ণয় করি, যাই করি না কেন আমরা কিন্তু সবসময় একটি কার্বন পরমাণুর 1/12 এর তুলনায় কিন্তু আমরা মেজারমেন্টটা করব। এখানে মনে রাখবে আমাদের সিলেবাসে কিন্তু এই সাপেক্ষেই পারমাণবিক গুরুত্ব এবং আণবিক গুরুত্বের সংজ্ঞা দিতে বলা আছে। সেই জন্য আমরা হাইড্রোজেনের এই সংজ্ঞাটা মনে না রাখলেও আমাদের অসুবিধা নেই, আমরা কার্বন 12 এই সংজ্ঞাটা কিন্তু মনে রাখবো। আমরা ইচ্ছা করলে অক্সিজেনের সাপেক্ষেও দিতে পারি। অক্সিজেনের সাপেক্ষে দিলে পরে আমরা লিখব অক্সিজেন 16 পরমাণুর ভরের 1/16 তুলনায় এটা যত গুণ ভারী। তাই আমাদের সিলেবাসে শুধু এটাই রয়েছে, এটাকেই তোমরা মনে রাখবে। এবার দেখো আমরা এখানে একটা ছকের মধ্যে এই আণবিক গুরুত্বের কতগুলো তথ্য এখানে লিখছি এই কারণে এই তথ্যগুলো কিন্তু আমাদের খুব কাজে লাগবে। আমরা এখানে কতগুলো গ্যাসীয় পদার্থের আণবিক ভর কত হবে সেটা লিখেছি, এগুলো কিন্তু গ্রামে কিন্তু মাথায় রাখবে, গ্রাম আণবিক ভর। হাইড্রোজেনের 2, অক্সিজেনের 32, নাইট্রোজেনের 28, কার্বন ডাইঅক্সাইড 44, ক্লোরিন 71, এটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড 28, অ্যামোনিয়া 17, জলীয় বাষ্প 18 এবং হাইড্রোজেন সালফাইড হচ্ছে 34। এখানে লক্ষ্য করো এই যে আণবিক ভর যত, যেমন আমি যদি বলা হয় 32 গ্রাম অক্সিজেন, এইটাকে মানে আণবিক ভরের সমান পরিমাণ ভর যদি হয় তাহলে আমরা বলবো এটাকে 1 গ্রাম মোল অক্সিজেন। 1 গ্রাম মোল অক্সিজেন যে কোনো পদার্থের তার আণবিক গুরুত্ব যত, আমি যদি তত গ্রাম পদার্থ পাই তাহলে তাকে বলা হবে 1 গ্রাম অণু বা 1 গ্রাম মোল। এখানে কিন্তু এটাকে বাংলায় লিখলে আমরা 1 গ্রাম অণু কথাটাও ব্যবহার করব, গ্রাম অণু বা 1 গ্রাম মোল। তাহলে দেখো তোমায় যদি কোথাও বলে 8 গ্রাম হাইড্রোজেন, এইটা সমান কত গ্রাম মোল আমাকে যদি বের করতে বলে, তাহলে আমরা এখান থেকে খুব সিম্পল লিখতে পারি। দেখো 2 গ্রাম হাইড্রোজেন মানেই হচ্ছে 1 গ্রাম মোল হাইড্রোজেন, তাহলে 8 গ্রাম হাইড্রোজেন মানে হচ্ছে 8/2, তাহলে 4 গ্রাম মোল হাইড্রোজেন। এই গ্রাম মোল কথাটা কিন্তু এক্ষেত্রে ভালো করে খেয়াল করবে, গ্রাম মোলটা জানতে গেলে তার আণবিক গুরুত্বটা কিন্তু আমাকে জানতে হবে। এই আণবিক গুরুত্বটা যখন আমরা মনে রাখতে পারবো, এটা তোমরা বের করতেও পারবে, পারমাণবিক গুরুত্ব থেকে আণবিক গুরুত্ব ক্যালকুলেট করা যায়। যে কোনো জায়গাতেই একটা যদি পারো মনে রেখে দেবে তাহলে তোমাদের এই ক্যালকুলেশন করতে বা আমরা যে অঙ্কগুলো বা যে আলোচনাগুলো করব সেটাতে সুবিধা হবে। এবার লক্ষ্য করো আমরা অ্যাভোগাড্রোর প্রকল্প থেকে কি জানতে পারলাম। অ্যাভোগাড্রোর যে প্রকল্পটা দিয়েছিলেন সেটা অণু সম্পর্কে আমরা ধারণা পেয়েছি।
অ্যাভোগাড্রোর প্রকল্প থেকে আমরা জানতে পেরেছি নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই ধরনের যে পদার্থগুলো যারা মৌলিক গ্যাসীয় পদার্থ তাদের অণুগুলো হচ্ছে দ্বিপরমাণু, মানে তাদের একটা অণুর মধ্যে দুটো করে পরমাণু থাকে। এটা কিন্তু আমরা অ্যাভোগাড্রো প্রকল্প থেকে জানতে পারি। আমরা যেটা জানতে পারি যে যদি 1 গ্রাম মোল কোনো গ্যাসীয় পদার্থ হয়, যেমন আমরা যদি বলি যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, 44 গ্রাম CO2, তার মানে কিন্তু 1 গ্রাম মোল কার্বন ডাইঅক্সাইড। অ্যাভোগাড্রো প্রকল্প বলছে এনটিপিতে, এনটিপি হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, মানে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ, এইটাকে আমরা বলে থাকি এনটিপি, প্রমাণ উষ্ণতা এবং চাপ। এই এনটিপিতে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে 1 গ্রাম মোল কার্বন ডাইঅক্সাইড, তার আয়তন হবে 22.4 লিটার। এইটা হচ্ছে কিন্তু অ্যাভোগাড্রোর প্রকল্প থেকে জানা যায়। তার মানে আমরা 1 গ্রাম মোল যে কোনো গ্যাসীয় পদার্থ যদি নিই তাহলে এনটিপিতে তাদের আয়তন হবে 22.4 লিটার। তাহলে আমরা এখানে দেখো এই যে প্রত্যেকটারই 1 গ্রাম মোল করে গ্যাসীয় পদার্থের কথা বলেছি, তাহলে আমি যদি এদের এই গ্যাসীয় পদার্থগুলোর এনটিপিতে আয়তন নিই, এনটিপিতে এই আয়তনটা হবে সবার ক্ষেত্রে 22.4 লিটার, সবার ক্ষেত্রে কিন্তু আয়তন 22.4 লিটার। অ্যাভোগাড্রো প্রকল্প থেকে আরও যেটা জানা গেল যে 1 গ্রাম মোল যে কোনো গ্যাসীয় পদার্থ, সেই গ্যাসীয় পদার্থগুলোতে কিন্তু অণুর যে সংখ্যাটা সেই সংখ্যাটাও কিন্তু নির্দিষ্ট। কীরকম না, অণুর সংখ্যাটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 এতটি, মানে 1 মোল যদি কোনো গ্যাসীয় পদার্থ হয়, যেমন আমরা এখানে বললাম যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে 1 মোল কার্বন ডাইঅক্সাইড, 1 গ্রাম মোল কার্বন ডাইঅক্সাইড, 1 গ্রাম মোল কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এত সংখ্যক অণু থাকবে। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। বিজ্ঞানী অ্যাভোগাড্রো যেহেতু করেছিলেন সেই জন্য এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা এবং এইটাকে ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করা হয়। মাথায় রাখতে হবে এই সংখ্যাটা কিন্তু অ্যাভোগাড্রোর সংখ্যা হলেও অ্যাভোগাড্রো কিন্তু এটাকে নির্ণয় করেননি, এই সংখ্যাটা নির্ণয় করেছিলেন বিজ্ঞানী মিলিকান। মিলিকান ক্যালকুলেশন করে তার একটা বিখ্যাত পরীক্ষা, তৈলবিন্দু পরীক্ষা, অয়েল ড্রপ একটা এক্সপেরিমেন্ট, সেই অয়েল ড্রপ নিয়ে সেখান থেকে তিনি এই অ্যাভোগাড্রোর সংখ্যাটা কিন্তু নির্ণয় করেছিলেন। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই 1 গ্রাম মোল সব গ্যাসীয় পদার্থে তাহলে অণু থাকবে 6.022 ইন্টু 10⁻23টি। এই যে সংখ্যাটা 6.022 ইন্টু 10⁻23, এই সংখ্যাটাকেই কিন্তু আমরা মোলের প্রাথমিক ধারণা হিসাবে ব্যবহার করে থাকি। এই জায়গা থেকে কথাটাকে লক্ষ্য করো। দেখো যদি এরকম হয় যে কোনো একটা জায়গাতে ধরো ইলেকট্রন আছে, কোনো একটা বিশেষ জায়গাতে ইলেকট্রন আছে, এবার সেই ইলেকট্রন সংখ্যা যদি এতটি হয়, এতটি ইলেকট্রন, তাহলে আমরা বলবো যে ওই জায়গাতে 1 মোল ইলেকট্রন আছে। মানে আসলে আমরা যে তোমার আয়নের কথা বলি, আমরা যে পরমাণুর কথা বলি, এই আয়ন পরমাণু এদের সংখ্যাটা এত বেশি হয় যে তাদেরকে আমরা সাধারণ সংখ্যায় প্রকাশ করতে পারি না। এই জন্য এরম একটা বড় সংখ্যা, এইটাকে কিন্তু এই জায়গায় প্রকাশ করার জন্য আমরা মোল হিসাবে ব্যবহার করি। এই মোল এককটা কেমনভাবে আমরা মানে এখানে ব্যবহার করছি তোমরা যদি এরকম মনে করো, দেখো আমরা জানি যে কোনো 12টি ধরো কলা যখন কেনা হয়, 12টি কলা সমান সমান আমরা 1 ডজন বলে থাকি। কিন্তু এই যে ডজন, যেমন যদি কোথাও 24টা কলা হয় তাহলে আমরা কিন্তু 24টা না বলে বলবো 2 ডজন কলা।
এখানে ঠিক তেমনি আমরা যদি কোনো জায়গাতে দেখি 6.022 ইন্টু 10⁻23t এতটি যে কোনো ধরনের কণা, আয়ন, পরমাণু, ইলেকট্রন এরম কিছু রয়েছে, তাহলে আমরা বলবো যে এখানে 1 মোল ওই পরমাণু বা ওই পদার্থ রয়েছে। যদি ইলেকট্রন থাকে তাহলে বলবো 1 মোল ইলেকট্রন আছে, ইত্যাদি ইত্যাদি। তার মানে এই যে বড় সংখ্যাটা, এই সংখ্যাটাকে কিন্তু আমরা মানে পরিমাপক হিসাবে কিন্তু একক হিসাবে এটাকে ব্যবহার করি। ধরো কোনো জায়গাতে যদি আমরা এরকম দেখি যে আমাকে বলে দিল কোনো একটা জায়গাতে 12.44 ইন্টু 10⁻27 এতটি ইলেকট্রন আছে কোথাও, ইলেকট্রন, এইটা সমান সমান কত মোল ইলেকট্রন তোমাকে ক্যালকুলেট করতে বললো। তাহলে আমরা এখান থেকে কি করব না, আমরা এখান থেকে লিখতে পারি যে এইটাকে এই 6.02টি এই সংখ্যাটা দিয়ে ভাগ করে দেব, 044 ইন্টু 10⁻27 বাই 6.022 ইন্টু 10⁻23। এখানে দেখো এইটা কাটাকাটি করলে এটার সাথে এটা কাটাকাটি করলে 2 হবে, আর এখান থেকে এটা কাটাকাটি করলে উপরে 10⁻4 আমরা এখান থেকে লিখতে পারবো। তার মানে এটা দাঁড়ালো 2 ইন্টু 10⁻4, দ্যাট ইজ এটা 20,000। তাহলে 20,000 মোল। কোনো জায়গাতে এতগুলো ইলেকট্রন থাকলে, এই সংখ্যার ইলেকট্রন থাকলে আমরা বলবো এখানে 20,000 মোল ইলেকট্রন আছে। এইভাবে করে আমরা কিন্তু মোলের ধারণাটাকে নিয়ে বড় সংখ্যক কোনো পদার্থ তাকে পরিমাপ করতে পারি। এবং এর দেখবে বিভিন্ন ক্ষেত্রে এর ব্যবহারগুলো আমরা করে থাকি, বিভিন্ন জায়গাতে এর ব্যবহার রয়েছে, কেননা এই মানে কনসেপ্টটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। এবার আমরা এইটাকে ব্যবহার করে কোনো পরমাণুর প্রকৃত ভর আমরা কিভাবে নির্ণয় করতে পারি। প্রকৃত ভর এটা লক্ষ্য করো, আমরা একটা অক্সিজেন অণুর প্রকৃত ভর কত হবে সেটা এখানে নির্ণয় করতে চাচ্ছি। আমরা ক্যালকুলেশনটা করব। দেখো আমাকে যখন অক্সিজেনের কথা বলবে তাহলে আমি এখান থেকে লিখতে পারি 1 গ্রাম অণু অক্সিজেন সমান সমান 32 গ্রাম, কারণ অক্সিজেনের দেওয়া রয়েছে। আর আমরা জানি 1 গ্রাম অণু অক্সিজেনের মধ্যে অণুর সংখ্যা, এর মধ্যে যে অণুর সংখ্যা সেটা হবে 6.022 ইন্টু 10⁻23 এতটি। তার মানে এতটি অণুর ভর হচ্ছে 32 গ্রাম। তাহলে একটি অণুর ভর কত? তাহলে আমি এখান থেকে লিখতে পারি অতএব একটি অক্সিজেন অণুর ভর, একটি অক্সিজেন অণুর ভর তাহলে 32 বাই 6.022 ইন্টু 10⁻23। এইটাকে ক্যালকুলেশন করলে এটা উপরে তুলে দিলে পরে 10⁻⁻23 হবে। এটা ক্যালকুলেশনটা একটু বড়, আমি আলাদাভাবে ক্যালকুলেশন করেছিলাম, সেটাই তোমাদের এখানে লিখলাম। তাহলে এত গ্রাম 5.312 ইন্টু 10⁻⁻23 এত গ্রাম হচ্ছে একটা অক্সিজেন পরমাণুর অণুর প্রকৃত ভর। এবার যদি তোমাকে বলে যে একটা অক্সিজেন পরমাণুর ভর কত, তাহলে দেখো একটা অক্সিজেন অণুতে 2টো পরমাণু আছে, তাহলে একটা অণুর ভর যদি এত হয় তাহলে একটি অক্সিজেন পরমাণুর ভর যদি আমরা বের করি তাহলে এটারকে 2 দিয়ে ভাগ করলে আমরা আনসারটা পাবো। সেটা 2 দিয়ে ভাগ করলে 2.656 ইন্টু 10⁻⁻23 এত গ্রাম। এটা হবে একটা অক্সিজেন পরমাণুর প্রকৃত ভর। তার মানে আমরা এখানে কিন্তু একটা জেনারেল ফর্মুলা মনে রাখতে পারি। দেখো যে যখন তুমি কোনো পরমাণুর বা কোনো অণুর প্রকৃত ভর পেতে চাও তখন তুমি কিভাবে লিখবে। একটি অণুর প্রকৃত ভর
যখন আমরা বলবো তখন কিন্তু লিখব m/6.022 ইন্টু 10⁻23, যেখানে m এই সংখ্যাটা হচ্ছে আণবিক গুরুত্ব। তুমি যার ভর বের করবে তার আণবিক গুরুত্ব কত সেটা তোমাকে খেয়াল করতে হবে, এটা হবে আণবিক গুরুত্ব। একইভাবে তোমাকে যদি বলা হয় যে একটি পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করো, তাহলে আমরা কি করব? একটি পরমাণুর প্রকৃত ভর, এটা আমরা লিখতে পারবো m/6.022 ইন্টু 10⁻23। এখানে কিন্তু m যেটা, এটা হচ্ছে পারমাণবিক গুরুত্ব। মানে আমরা যদি পারমাণবিক গুরুত্বকে 6 এই রাশিটা দিয়ে ভাগ করি তাহলে একটি পরমাণুর ভর পাবো, আর আণবিক গুরুত্বকে যদি সংখ্যাটা দিয়ে ভাগ করি তাহলে একটি অণুর ভর আমরা পাবো। এখানে দেখো, এই অণুর ভর এবং পরমাণুর ভর, এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা আরেকটা রাশি এখানে নির্ণয় করি, আরেকটা একক নির্ণয় করি, যেটাকে বলা হয় পারমাণবিক ভর একক। এটা পরবর্তীকালে তোমাদের খুব কাজে লাগবে। পারমাণবিক ভর একক ইংরেজিতে বলা হয় অ্যাটমিক মাস ইউনিট, সংক্ষেপে বললে AMU। এটাকে ছোট হাতের লেখা হয় AMU, কোথাও কোথাও শুধু ইউ হিসাবে এটাকে প্রকাশ করা হয়। কীরকম? অ্যাটমিক মাস ইউনিট কি বলছে? অ্যাটমিক মাস ইউনিট বলছে যে ধরো কার্বন 12 একটা আইসোটোপ, এই কার্বন 12 আইসোটোপের একটা পরমাণুর যা ভর, সেই ভরের 1/12 অংশ তাকে বলা হবে অ্যাটমিক মাস ইউনিট। তার মানে একটি কার্বন পরমাণুর ভর, সেই কার্বন পরমাণুর ভরের 1/12 অংশ। কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি একটি কার্বন পরমাণুর ভর? কার্বনের ক্ষেত্রে পারমাণবিক গুরুত্ব 12 যদি ধরি, তাহলে 12/6.022 ইন্টু 10⁻23, এটা হচ্ছে একটা কার্বন পরমাণুর ভর, তার 1/12 অংশ। তার মানে এই ভরটাকে আমরা গুণ করছি 1/12, যেহেতু 1/12 অংশ, এটা কিন্তু মাথায় রাখতে হবে এত গ্রাম, কিন্তু যেহেতু আমরা এখানে এটাকে গ্রাম এককে বের করছি, এইটা যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে এটা কেটে যাবে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1.6022 ইন্টু 10⁻23 এত গ্রাম। এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে যে রাশিটা পাই সেটা হয় এটা সমান 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। মানে এক অ্যাটমিক মাস ইউনিট সমান 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। যদি এটাকে কেজিতে করা হয় তাহলে এটা কিন্তু 10⁻27, এটা হচ্ছে 05 10⁻27 কেজি। এই ইউনিটটা আমরা পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে কিন্তু ক্যালকুলেশানে কাজে লাগাবো। আচ্ছা, আরেকটা জিনিস আমরা এখান থেকে যেটা দেখলাম, যে কোনো গ্যাসীয় পদার্থ তার যদি 1 গ্রাম মোল কোনো গ্যাসীয় পদার্থ হয়, মানে 1 গ্রাম আণবিক গুরুত্ব সম্পন্ন কোনো গ্যাসীয় পদার্থ হয়, তাহলে এনটিপিতে তার আয়তন হয় 22.4 লিটার। এই আয়তনটাকে বলা হয় তার মোলার আয়তন। যে কোনো গ্যাসীয় পদার্থের 1 গ্রাম মোল পরিমাণ কোনো পদার্থের যে আয়তন, সেই আয়তনটাকে বলা হয় মোলার আয়তন। অবভিয়াসলি এনটিপিতে ওই গ্যাসীয় পদার্থের মোলার আয়তন হবে 22.4 লিটার। আচ্ছা, এবার আমরা একটা এক্সাম্পল তোমাদের জন্য একটু আলোচনা করি, একটা অঙ্ক, যে অঙ্কটা থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ এই চ্যাপ্টারে কিভাবে অঙ্ক করতে হয় এই একটা অঙ্ক থেকে সেই ধারণাটা তোমাদের তৈরি হয়ে যাবে। ওটা দেখো, এখানে বলেছে 4.5 গ্রাম জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত। এটা নির্ণয় করার জন্য আমরা প্রথমে আগে দেখি
জলের H2 এর আণবিক গুরুত্ব, জলের আণবিক গুরুত্ব সমান 18 গ্রাম। তাহলে 4.5 গ্রাম মানে, তাহলে এই 18 গ্রাম জল মানে হচ্ছে, এটাকে লেখা যায় 1 গ্রাম অণু জল। 1 গ্রাম অণু জল। আমরা এখানে বের করব যে তাহলে 4.5 গ্রাম মানে কত গ্রাম অণু জল। তাহলে এখান থেকে লিখতে পারি, অতএব 4.5 গ্রাম জল সমান 18 1/18 ইন্টু 4.5। 4.5 গ্রাম জল সমান সমান হচ্ছে 1/18/4.5। এইটাকে কাটাকাটি করলে হয়ে যাবে 1/4, মানে আমরা 0.25 গ্রাম অণু জল এটাকে বলছি। এবার লক্ষ্য করো, আমরা দেখেছি 1 গ্রাম অণু জলে অণুর সংখ্যা হচ্ছে 6.22 ইন্টু 10⁻23। তাহলে 1 গ্রাম অণু জলে অণুর সংখ্যা সমান 6.022 ইন্টু 10⁻23 এতটি। তাহলে 0.25 গ্রাম অণু জলে অণুর সংখ্যা 6.22 ইন্টু 10⁻23 ইন্টু 0.25। এইটা যদি আমরা ক্যালকুলেট করি, এটাকে 4 দিয়ে ভাগ করলে মোস্ট প্রবাবলি এটা হবে 1.55। এই সংখ্যাটা ক্যালকুলেশনটা আমার করা রয়েছে 1.5055, সরি এখানটায় 055 ইন্টু 10⁻23 এতটি। তার মানে আমার 0.25 গ্রাম অণু জলে জলের অণুর সংখ্যা হচ্ছে এতটি, এটা। তাহলে একটা জলের অণুতে দেখো 2টো করে হাইড্রোজেন পরমাণু থাকে। তাহলে আমাকে যদি বের করতে হয় যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত, তাহলে এই সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করব। তাহলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা সমান 1.5055 ইন্টু 10⁻23 ইন্টু 2 এতটি। এবার এইটাকে যদি গুণ করা হয় তাহলে 3.011 ইন্টু 10⁻23 এতটি। এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। যদি বলতো অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, তাহলে দেখো অক্সিজেন পরমাণুর সংখ্যা, এই সমীকরণটা লক্ষ্য করো, সংকেতটা, একটা জলের অণুর মধ্যে একটাই অক্সিজেন পরমাণু আছে। তাহলে এখানে যতগুলো জলের অণু আছে অক্সিজেন পরমাণুর সংখ্যা ততগুলোই হবে, 1.500 ইন্টু 10⁻23। এটা হবে কিন্তু অক্সিজেন পরমাণুর সংখ্যা। তোমাকে যদি বের করতে বলতো এটার এনটিপিতে আয়তন কত, তাহলে কিন্তু আমরা আয়তন যদি বের করতাম এনটিপিতে আয়তন, তাহলে এটাকে করতাম 22.4 গুণ 0.25, এইটা করলে 5.6 লিটার, অর্থাৎ এনটিপিতে আয়তন হতো 5.6 লিটার। এই অঙ্কটা যেভাবে করে করা হলো, তোমাদের এখানে অঙ্ক দিলে এইভাবেই অঙ্ক দিতে পারে, এবং এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আশা করি তোমরা সব রকমের অঙ্কগুলো কমপ্লিট করতে পারবে। মোলের ধারণা সম্পর্কে আমরা যেটা আলোচনা করলাম, আশা করি তোমাদের অনেকটা উপকারে লাগবে। আর যদি তোমাদের কোনো রকম এরপরেও সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের আনসার দেবার চেষ্টা করব। আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, বেশি বেশি করে লাইক করো এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও। সবাইকে ধন্যবাদ।